আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, জামাত শিবির রাজা খান এই মুহূর্তে বাংলা ছাড়া। গত একটি বছরে জামাত শিবিরের কতিপয় লোকদের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, রাহাজানি থেকে শুরু করে নানা রকম দুর্নাম বদনাম রটে যাচ্ছে। এটা নিয়ে জামাত শিবিরের কোনো মাথা ব্যথা নেই। তাদের বক্তব্য হলো যে ক্ষমতার পট পরিবর্তনের পর ফেরেশতাদের মধ্যে যদি আজাজিল থাকে, শয়তান থাকে, তাহলে এই জামাত শিবিরের মধ্যে 2-4 লোক খারাপ থাকবে, এটা তো স্বাভাবিক। কিন্তু সেটার পার্সেন্টেজ কত? বিএনপির মতো তো আর নয়, জাতীয় পার্টির মতো নয়, কিংবা আওয়ামী লীগের মতো নয়, একেবারে খুবই অল্প। যে জামাতে যারা লোকজন, তারা হিমালয়ের চূড়া মাউন্ট এভারেস্ট, সেখানে তাদের সিংহাসন তারা বিছিয়ে একবার জমিনের দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়, এবং আসমান এবং জমিনের মাঝামাঝি তারা একটা রাজত্ব প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে। অন্যদিকে জামাতে যারা বিরোধী পক্ষ, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, বা অন্য বামধারার লোকজন হোক, কিংবা ইসলামপন্থী লোক যারা জামাতি আকীদাকে, আচরণকে, তাদের ধর্মকর্ম পালনের রীতিনীতিকে এবং তাদের ধর্ম সংক্রান্ত বিশ্বাসকে যারা মনে করে এটা মুনাফিকি, তারা কাফের এবং তারা এই জমিনের জন্য অকল্যাণকর। তো তারা যেটা বলার চেষ্টা করছেন, এই দেখো দেখো দেখো, আমরা বহু বছর ধরে জামাত সম্পর্কে যে সকল কথাবার্তা বলে আসছি, এরা যে কত খারাপ, এই অল্প কয়েকদিনে, 1 বছরে তাদের মানচিত্র দেখো, তাদের আকার দেখো, আকৃতি দেখো, তাদের ফিজিক্স দেখো, তাদের কেমিস্ট্রি দেখো, তাদের ভূগোল দেখো, তাদের অঙ্ক দেখো, সব কিছু পালট করে ফেলেছে। যেখানে শূন্য ছিল সেখানে তারা শূন্য আগে একটা 1 বসিয়ে আরও 100টা শূন্য যোগ করে নিয়েছে। যেখানে মাইনাস ছিল সেখানে তারা প্লাস বানিয়ে ফেলেছিল, যেখানে যোগ ছিল সেখানে তারা গুণ করে ফেলেছে, যেখানে বিয়োগ ছিল সেখানে তারা গুণ বানিয়ে ফেলেছে। এবং এই যে তাদের যে রাতারাতি পরিবর্তন করার ক্ষমতা, এটাকে অনেকে বলার চেষ্টা করেছে যে এটা মুনাফিকের লক্ষণ। তারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন সুরত ধরেছে, মানুষের বিশ্বাস অর্জন করার চেষ্টা করেছে, মোলায়েম সুরে কথা বলেছে, নরম নরম কথা বলেছে। আর এই যে সুযোগ পেয়ে গত 1 বছর তাদের আদি এবং আসল রূপ, যেটা 1971 সনে তাদের ছিল, সেই 1971 সনের রূপ নিয়ে তারা এখন ফিরে এসেছে। তাদের দেখলেই এখন ভয় লাগে। তারা যে হিম্মত নিয়ে কথা বলে, তারা যে গলা কাঁপিয়ে কাঁপিয়ে কথা বলে, চোখ দুটো তারা গোল গোল করে ফেলে, এবং কথা বলতে গিয়ে যেভাবে হাত তারা মুষ্টিবদ্ধ করে ফেলে, তাদের পেশি গরম হয়ে যায়, এবং তারা যেভাবে ভয় দেখায়, এই ভয় 1971 সনে তারা দেখিয়েছিল। জীবন্ত জীবন্ত হাঁটাচলা করেন, শক্তিমত্তা আছে, বুদ্ধিমত্তা আছে, বুক ডাউন দিতে পারেন, এরকম লোকজন যদি কাউ মনে হয় যে এই লোকটি আল্লাহর ওলি, তখন ধরে নিতে হবে এটা টাটকা ওলি, তরতাজা ওলি। এখন জামাতের যারা নেতৃবৃন্দ, তারাই বিভিন্ন বাজে বলার চেষ্টা করছেন জামাতের আমির ডক্টর শফিক একজন টাটকা ওলি আল্লাহ। তো এই ধরনের কথাবার্তা শুনতে যারা অভ্যস্ত নয়, বাম ঘরানার যারা লোকজন রয়েছেন, তারপরে জামাত বিরোধী যে সকল লোকজন রয়েছেন, আওয়ামী লীগের পক্ষে রয়েছেন, এবং এই মুহূর্তে রাজনৈতিকভাবে যেহেতু বিএনপির সঙ্গে জামাতের সম্পর্ক খারাপ, কাজেই জামাতকে টেনে হিসড়ে ঘৃণিত, নিন্দিত পর্যায়ে নামানোর জন্য কতগুলো ন্যারেটিভ তারা রাস্তায় ছেড়ে দিয়েছে, বাজারে ছেড়ে দিয়েছে। সেই যে পুরনো স্লোগান, জামাত শিবির রাজা খান এই মুহূর্তে বাংলা ছাড়া, এখন এটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয়ে এই আগস্ট মাসে নতুন করে চালু হয়েছে, এবং এটা চলতে থাকবে। দ্বিতীয় যে ন্যারেটিভ তারা চালু করার চেষ্টা করছে, সেই ন্যারেটিভ হলো যে জামাত কোনো ক্ষমতা পায়নি, কোনো কিছু পায়নি। তো তারা এখন এই অবস্থা করছে, আর ক্ষমতা পেলে না জানি তারা কি করে ফেলবে। এই গত কয়েক মাসে বাংলাদেশে যে সকল মাজারে আক্রমণ চালানো হয়েছে, যে সকল জায়গাতে নামাজ নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে, যে সকল জায়গাতে বিভিন্ন কবরস্থান ভেঙে ফেলা হয়েছে, এবং নারীদেরকে শালীনতার মধ্যে রাখা, শরিয়া আইন বাস্তবায়ন করা, কোরআনের আইন বাস্তবায়ন করা, এই সকল বিষয়গুলো নিয়ে যে সকল ন্যারেটিভ ইতিপূর্বে আওয়ামী লীগ করত, এবং সেই সকল ন্যারেটিভ আবার নতুন করে জামাত বিরোধীরা শুরু করেছে যে এরা যদি ক্ষমতা আসে তাহলে তো নারীদেরকে কাজ করতে দেবে না আফগানিস্তানের মতো, তাদেরকে সারাক্ষণ বোরখা পরে চলতে হবে, এরপর কথায় কথায় শরীয়তের বিচার হবে, তারপরে হাত কেটে দেওয়া হবে চুরির জন্য, কেউ যদি ধর্ষণ করে, ধর্ষণের চেষ্টা করে, তার লিঙ্গ কেটে দেওয়া হবে। এবং সেক্ষেত্রে এটা আমি আমার ইউটিউব চ্যানেলে বললাম, সেদিন একজন সিনিয়র সাংবাদিক মিস্টার আজিজ, তো মিস্টার আজিজ এই মতো খুব জনপ্রিয় টেলিভিশন টকশোতে, তিনি আমার সঙ্গে একটি টকশোতে ছিলেন। তিনি তার আগের চোটে বলে ফেললেন যে জামাত যদি ক্ষমতা আসে তাহলে বেশিরভাগ মানুষের নুনু কেটে দেবে। এখন এই নুনু কেটে দেবে এই কথা বলার সঙ্গে সঙ্গে আবার ওনার কি মনে হলো, অনুষ্ঠান শেষে বললো যে আচ্ছা এই নুনু শব্দটা কেটে দেওয়া যায় না। তো সবাই বললো যে ভাই এটা তো লাইভে চলে গেছে, এখন আর এটা কাটার কোনো সম্ভাবনা নাই। তো ভদ্রলোকের মনটা খারাপ হয়ে গেল। এর কারণ হলো যে জ্ঞানী মানুষ তিনি হয়তো বুঝতে পেরেছেন যে এটার একটা বিপদ হতে পারে। এর কারণ হলো ইদানিং নুনু এবং নুনুস
তো নুনুস শব্দটি ব্যাপক পরিচিত, অনেকে বলার চেষ্টা করছেন। এখন নুনুস বলতে কি বোঝায়? নরেশকর্ণ দন্তের স, আপনারা হয়তো অনেকে টের পাবেন। তো ওটার সঙ্গে আবার উনি হুট করে, এটা তো কেউ বাংলাদেশের টেলিভিশনে নুনুস শব্দটি সরাসরি বলেনি। তো সেই নুনুসের সঙ্গে সম্পর্কযুক্ত নুনু, এটা কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়, এই কারণে তিনি হয়তো ওটা বাদ দেওয়ার চেষ্টা করলেন। কিন্তু আমি বললাম যে ভাই বাদ দেন, ইটস এ আর্ট অফ স্পিকিং। আপনি এই কথাটা যে বলে ফেলেছেন যে জামাত ক্ষমতা আসলে ওরা নুনু কেটে দেবে, বা ওরা বলুক যে আমাদের সময় যদি কেউ ধর্ষণ করে, এই কাজগুলো করে, তাহলে আমরা চীনের মতো করে নুনু কেটে দেবো। তো এটা খারাপ কি হয়েছে? তো ভদ্রলোক সেখান থেকে চলে গেল। তো এই ধরনের ন্যারেটিভগুলো কিন্তু চালু হয়ে গেছে। জামাত বিরোধী যে সকল ইসলামী সংগঠন রয়েছে, তারা তো আগে জামাত সম্পর্কে নানা কথাবার্তা বলতেন, এখন আবার নতুন করে তারা এই জামাতের মুনাফিকি, জামাতের অধার্মিক কর্মকাণ্ড ইত্যাদি নিয়ে ব্যাপকভাবে তারা সমালোচনা শুরু করেছেন। সবচেয়ে জামাতের জন্য যে ভয়ঙ্কর যে বিষয়টি, এই মুহূর্তে যেটি তাদের ইজ্জত কা সওয়াল, সেটা হলো জামাতকে সবাই গুপ্ত সংগঠন হিসেবে, শিবিরকে সবাই গুপ্ত সংগঠন হিসেবে ঠাট্টা করছে, টিটকারি করছে। এবং এই গুপ্ত সংগঠন ইতিমধ্যে তারা এটা বেশ পপুলার করে ফেলেছে। জামাতের লোকজন সরাসরিভাবে কিছু বলতে পারছেন না, কিন্তু তারা খুব ধান্বিত, রাগান্বিত, রাগে থর থর করে কাঁপছেন। কিন্তু বাস্তবতা হলো যে বিরোধী পক্ষ তাদেরকে যে গুপ্ত সংগঠন ট্যাগ লাগিয়েছেন বা পোক করেছেন, এটা এখন একটা ধ্রুব সত্যে পরিণত হয়ে গেছে। গুপ্ত সংগঠন বলতেই এখন সেরা শিখদের সংগঠন, সরবরাহ পার্টিকে বোঝায় না। আপনি যে কোনো জায়গায় যদি এখন বলেন জামাত বা শিবিরকে, লোকজন বুঝে ফেলবে গত 3-4 মাসে এই জামাত গুপ্ত সংগঠন। এই কথাটি বেশ কয়েকজন সাংবাদিক, দেশের যারা প্রথিতযশা সাংবাদিক রয়েছেন, লেখক রয়েছেন, এরা জামাতের বিরুদ্ধে ন্যারেটিভটি কিন্তু চালু করে দিয়েছে। এবং সবচেয়ে ভয়াবহ যে বিষয়টি, সেটি হলো ছাত্রলীগের যে যত দায়, যত কর্মকাণ্ড, এমনকি আবরার হত্যা থেকে শুরু করে সেই ছাত্রলীগের ছাপাতি মিছিল, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গণরুমে চাঁদাবাজি থেকে শুরু করে যা কিছু হয়েছে, যত সন্ত্রাস হয়েছে ছাত্রলীগের নামে, যেটা সারা বাংলাদেশের নিন্দার ঝড় তুলেছিল, সেই জিনিসগুলো এখন শিবিরের ঘাড়ে চাপানো হচ্ছে। এর কারণ হলো, এটা এখন ওপেন সিক্রেট যে শিবিরের শীর্ষ অনেক নেতা থেকে শুরু করে বহু সংখ্যক নেতাকর্মী, শীর্ষ নেতা যাদেরকে আমরা এখন ইদানিং চিনছি, আর হাজার হাজার নেতাকর্মী যাদেরকে আমরা চিনি না, যারা ছাত্রলীগের ভেগ ধরে, ছাত্রলীগের ভং ধরে, ছাত্রলীগের পরিচয় বহন করে শেখ হাসিনার জামানায় ছাত্রলীগের যত অপকর্ম, সেই অপকর্মকে তারা তাল দিয়েছে। অনেকে তারা যে শিবির নয়, এই জিনিসটা প্রমাণ করার জন্য তারা অতিরিক্ত ছাত্রলীগ হয়েছে। একটা ছাত্রলীগ যদি কোনো একটা রিক্সালাকে দুটো থাপ্পড় মারতো, তো শিবির হিসেবে যে লোক ছাত্রলীগের ভান করে ছাত্রলীগের মধ্যে আছে, সেই দুটো থাপ্পড় দেবে। একজনে 10 টাকা চাঁদাবাজি করলো, 20 টাকা চাঁদাবাজি করলো, একজন 10টা সন্ত্রাস করলো, 20টা সন্ত্রাস করলো, শুধুমাত্র নিজের পরিচয়টা গোপন রাখার জন্য। ফলে কি হলো, ওই সময়টিতে আওয়ামী লীগ জামানাতে ছাত্রলীগের নামে যে সকল অন্যায় হয়েছে, অপকর্ম হয়েছে, এখন যে সকল অপকর্মে সরাসরি বোঝা গেছে যেখানে ছাত্রলীগের এই নেতা জড়িত, এর নাম পদ পদবী জড়িত, তো সেক্ষেত্রে হয়তো তারা দায়ী। কিন্তু যে ক্ষেত্রে ছাত্রলীগের যে হোল সংগঠন দায়ী, এই বিশ্ববিদ্যালয়ের এই হলে ছাত্রলীগের ছেলেরা এই কাজ করেছে, অমুক হলে এই কাজ করেছে, মেয়েরা থেকে শুরু করে ছেলেরা, তো এই সকল কুকর্মের জন্য এখন সবাই দায়ী করছে যে এরা শিবির। ছাত্রলীগের লোক এই কাজ করতে পারে না, শিবির এই কাজ করেছে নিজেদেরকে প্রমাণ করার জন্য। এবং এটা সমাজের এত বড় বড় জায়গা থেকে, এত ভালো ভালো জায়গা থেকে, এবং এত যাকে বলা হয় নির্ভরযোগ্য জায়গা থেকে বলা হচ্ছে যে এই ন্যারেটিভের বিরুদ্ধে পাল্টা কাউন্টার ন্যারেটিভ দাঁড় করানো যাচ্ছে না। তো এখন এই বিষয়গুলো যখন উন্নত হয়ে গেছে যে ছাত্রলীগের অনেক ইউনিটের সঙ্গে, কমিটির সঙ্গে, অনেক হল কমিটির সঙ্গে, বিশ্ববিদ্যালয় কমিটির সঙ্গে, কলেজ কমিটির সঙ্গে সরাসরি শিবিরের একটা বিরাট অংশগ্রহণ ছিল। এবং এটা সত্য যে ওখানে বসে শিবির কোরআন তেলাওয়াত করেন, নামাজ কালাম পড়েন, অনেক শিবিরে যারা নেতা কর্মী তার দাড়ি ঠাড়ি ফেলে দিয়ে ছাত্রলীগের ছেলেরা যেভাবে জিন্স পরতো তারা ওইভাবে জিন্স পরতো, তারা যেভাবে মাসেল ফোলাতো তারা ওইভাবে মাসেল ফোলাতো, নানা রকম কর্মকাণ্ড তারা করেছে। এখন সেই কর্মকাণ্ডের দায় কেন ছাত্রলীগের উপর আসবে, আর কেন শিবিরের উপর আসবে না? অথবা শিবির যদি এখানে হয়তো কোনো কোনো ক্ষেত্রে ছাত্রলীগকে প্রলুব্ধ করেছে, ছাত্রলীগকে কালারেট করার জন্য তারা অনেক বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, লজিস্টিক সাপোর্ট দিয়েছে, কোনো কোনো ক্ষেত্রে হয়তো অর্থ বিনিয়োগ করেছে, এখন এই দায়িত্বটা তাদের, কারা নেবে? আমার শিবির রাজা খান এই মুহূর্তে বাংলা ছাড়।